সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম রবি টেনিস স্কুলের আরেকটি লাইভ ক্লাস নিয়ে, এবং আজকে আমাদের ক্লাসের পাঠ্য বিষয় হলো এসএসসির ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বইয়ের অষ্টম এবং নবম অধ্যায়, যেটি হলো মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং, সরি, অষ্টম এবং নবম অধ্যায় মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং এবং ব্যাংক ব্যবসায় ও তার ধরন, এই দুটো অধ্যায় নিয়ে আমরা এর আগের ক্লাসগুলোতে মেনলি ফাইন্যান্স রিলেটেড, অর্থাৎ ফাইন্যান্স রিলেটেড সব টপিকগুলো পড়ে নিয়েছি। বাট আমাদের কিন্তু সামান্য ব্যাংক সম্পর্কে ধারণা লাগবে। যদিও আমাদের ব্যাংকের সিলেবাস খুবই ছোট, বাট তবুও আমাদের কিন্তু সেখান থেকে আমাদের সৃজনশীল অ্যান্সার করতে হয়। সো আমরা টোটাল দুটি ক্লাস নিয়ে এই ব্যাংকের টপিকগুলো শেষ করব। আজকে প্রথম ক্লাস, যেখানে আমি এই দুটি অধ্যায় নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী ক্লাসে বাকি অধ্যায়গুলো নিয়ে আমি আলোচনা করে দিব। সো আজকের আমাদের ক্লাসে হচ্ছিল মুদ্রা, ব্যাংক অফ ব্যাংকিং, এটি এসএসসির অধ্যায় হলেও এটি কিন্তু সমানভাবে এইচএসসি এবং অ্যাডমিশনের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এইচএসসিও কিন্তু সেম একই টপিকগুলো পড়াচ্ছে, জাস্ট একটু এলাবোরেট আকারে। বাট বেসিক কিন্তু এখান থেকে সব নেওয়া হচ্ছে, এবং অ্যাডমিশনের কিন্তু সব প্রশ্ন বেসিক থেকে করা হয়। আর বেসিক মানে আমাদের এই 9 এবং 10-এর বইটি খুব ভালো মতন জানতে হবে। সো তোমরা যারা আছো সবাই এখনই জানিয়ে দাও কে কোথা থেকে জয়েন করছো, তাহলে আমরা জানতে পারবো বাংলাদেশের কোন প্রান্ত পর্যন্ত রবি টেনিস স্কুলের ক্লাস পৌঁছে যাচ্ছে। এবং সাথে সাথে তোমাদের বন্ধুদের মেনশন করো, কমেন্ট করে জানিয়ে দাও তোমরা ক্লাস করছো, এবং শেয়ার দাও, লাইক দাও। সবাই জানালে কিন্তু আমি ক্লাস শুরু করতে পারবো। এবং ক্লাস শুরু করার আগে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাচ্ছি গুড লাক স্টেশনারিকে, কারণ তাদের সাহায্যের জন্যই, তাদের সাহায্যের ফলেই কিন্তু আমরা রবি টেনিস স্কুল আজ তোমাদের কাছে লাইভ ক্লাসগুলো আনতে পারছি। তাদের সাহায্য ছাড়া এই কাজটি কখনো সম্ভব ছিল না। সো অসংখ্য ধন্যবাদ রবি গুড লাক স্টেশনারিকে। সো তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দাও কে কোথা থেকে জয়েন করছো। সবাই কমেন্ট করলেই আমি ক্লাসটি শুরু করতে পারবো। ইফরিত চলে এসেছে, নুরুজ্জাহান লাকি চলে এসেছে, নুরুন নাহার লাকি চলে এসেছে, মাসফি আহমেদ চলে এসেছে, হৃদয় চলে এসেছে। হৃদয় আসে ঢাকা থেকে, আর বাকি তিনজন কিন্তু আমাদের আগের ক্লাসগুলো করেছে। মাসফি আহমেদ অর্পা পলককে মেনশন করছে, সেও আমাদের শিক্ষার্থী, এবং এরা কিন্তু সবাই এই ইফরিত, তারপরে লাকি, মাসফিয়া, অর্পা পল, এরা কিন্তু সবাই আমার আগের ক্লাস, অর্থাৎ গতকালকে দুটি ক্লাস হয়েছিল, সেই ক্লাসের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে 8 জনের কয়েকজন। ইশরাক আরাফা চলে এসেছে, সেও ছিল শ্রেষ্ঠ শিক্ষার্থীদের তালিকায়। রাবিয়া ইসলাম সালাম জানাচ্ছে, সে কিন্তু মোটামুটি সব ক্লাস করছে। কিন্তু রাবিয়া, তুমি যদি আরেকটু অ্যাক্টিভ থাকো, পুরো ক্লাস কমেন্ট করো, মেনশন করো, তাহলে কিন্তু তোমার নাম চলে আসবে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের তালিকায়। সেতু মৃধা রোজা বলছে, আমি আজকে ফার্স্ট। কোনো অসুবিধা নেই আপু, ফার্স্ট হলেও ব্যাংকিং এর ফার্স্ট ক্লাস, তো তোমার জন্য মিলে গেছে ভালো মতন। ক্লাসগুলো করো, জানতে পারবে। গোলাপ খান বলছে, ভাই আগের ক্লাসে করার সময় কারেন্ট চলে গেছো, যার কারণে ক্লাসটি করতে পারিনি, আর বেস্ট টিচার ক্লাস মিস করলাম। আরে না, অবশ্যই তুমি ক্লাস এই ক্লাসে শেষ হলে পরবর্তী ক্লাসের তুমি পরবর্তী মানে গিয়ে রিপ্লে দেখে নিও, হয়ে যাবে, প্যারা নেই। মাসফিয়া বলছে, আমি ওল্ড ঢাকা ওয়ারি থেকে আসছে। ইফরিনিসা আছে। সো অনেকে চলে আসছে। সো এই ব্যাংকিং যে টপিকটা, এটা কিন্তু সত্যি কথা বলতে আমাদের আসলে পড়াশোনা বাদ, ব্যক্তিগত জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা আজকে শিক্ষার্থী, ক্লাস 9-10-এ অথবা 11-12 অর্থাৎ কলেজে পড়ছো। বাট এর মানে কিন্তু এই না তুমি ব্যাংকিং কার্যক্রম সাথে, ব্যাংকিং এর সাথে তুমি একদম যোগাযোগ করতে পারবে না। তুমি কিন্তু অবশ্যই স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবে, তোমাদের জন্য কিন্তু আলাদা সুবিধা থাকে। বা অনেক সময় সময় কিন্তু দেখা যায় যে আমাদের বা গার্জিয়ানরা আমাদেরকে দিয়ে বিভিন্ন ব্যাংকে পাঠায়, বিভিন্ন চেকের টাকা তুলতে বা টাকা জমা দিতে হবে। আমরা কিন্তু মাঝে মধ্যে স্কুলের টাকা জমা দিতে ব্যাংকে যাই। সো একটা ব্যবসায় শিক্ষার স্টুডেন্ট হিসাবে এরা তো আছে, এবং যে কোনো সায়েন্স অথবা হিউম্যানিটিস এর শিক্ষার্থী হিসেবে কিন্তু আমাদের ব্যাংকিং টপিকটি জানা প্রয়োজন। কারণ আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু ব্যাংক ওতপ্রোতভাবে জড়িত, এবং আমাদের সব কাজেই কিন্তু টাকা পয়সার ব্যাংক কোনো না কোনোভাবে রিলেটেড। এবং কেন রিলেটেড এটা আমি এখনই আসবো। সো খালি কমার্স স্টুডেন্ট হলেও হবে না, তুমি সায়েন্স বা হিউম্যানিটিস স্টুডেন্ট হলেও কিন্তু তুমি ক্লাস করতে পারো, কারণ তুমি জানতে পারবে। আর জানতে অসুবিধা কি, তাই না? সো আশা করি অনেকেই আসছে।
শেয়ার করে দাও ক্লাসটি যেন বন্ধুরা দেখতে পারে, বন্ধুদের মেনশন করো এবং কমেন্ট করে বলতে হবে তোমরা কি জানো বা কি জানতে চাচ্ছ, বা কিছু ভুল পড়ালে কিন্তু অবশ্যই তোমরা বলো ভাইয়া আপনি ভুল পড়েছেন, একটু ঠিক করতে হবে। সো জানিয়ে দাও। সবাই মেনশন করছে। ওকে, অনেকে চলে এসেছে, তো আশা করি আমি ক্লাসটি শুরু করতে পারবো। তার আগে একটু আমি আমার স্ক্রিনে নিয়ে নেই ক্লাসটি। সো আশা করি ক্লাসটি এবার শুরু করা যায়। সো প্রথমে হচ্ছে আমরা দেখবো মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং, এবং পরে দেখবো ব্যাংক ব্যবসা ধরন, ব্যাংক ব্যবসা ধরন। সো ব্যাংকে যাওয়ার আগে আমাদের মুদ্রা থেকে আসতে হবে, কারণ মুদ্রার মাধ্যমেই কিন্তু ব্যাংকের সৃষ্টি। আমাদের বইয়ে ভাগ ভাগ করে খুব সুন্দরভাবে দেওয়া আছে, বাট আমরা আরেকটু সুন্দর করে জানবো। সো মানুষ কখন থেকে লেনদেন করছে বলতে পারবা? যখন মানুষ সৃষ্টির পর থেকে, যখন তারা গুহাতে বসবাস করছে বা হালকা বোধগম্য সৃষ্টি হয়েছে বা কিছু বুঝতে পারে, তখন থেকে কিন্তু তারা লেনদেন করছে যে ভাই আমার কাছে এটা আছে, তোমার কাছে ওটা, চলো লেনদেন করি। তোমার কাছে ওইটা আছে, আমাকে দাও, আমার বিনিময়ে এটা তুমি নাও। এইভাবে কাজ করতো, কারণ তখন কোনো মুদ্রা ছিল না। সো পণ্যের বিনিময়ে পণ্য প্রথমে শুরু হয় এইভাবে, যেটাকে বলা হচ্ছিল বার্টার। বার্টার সিস্টেম বলতে এটাকে বলা হচ্ছে পণ্যের বিনিময়ে পণ্য, মানে একটা পণ্যের মাধ্যমে অন্য পণ্য। তোমার কাছে লাল কলম আছে আর আমার কাছে আছে নীল কলম। এখন আমার লাগবে নীল, তোমার লাগবে, সরি, তোমার কাছে লাল, আমার কাছে নীল। এখন তোমার লাগবে নীল কলম, আমার লাগবে লাল কলম। তো আমি আমার কলমকে তোমাকে দিলাম, তোমারটা তুমি আমাকে দিলে। এইভাবে পণ্যের বিনিময়ে যে পণ্য হচ্ছে, এটাকে বলা হচ্ছে বার্টার সিস্টেম। তবে দেখো তো এইটা কি মানে যথাযথ কিনা। আমার প্রয়োজন 1 কেজি চাল, তোমার প্রয়োজন গরুর মাংস। আমার কাছে গরুর আছে, তোমার কাছে চাল আছে। তুমি 1 কেজি চাল আমাকে দিয়ে দিলে, আমার তো গরু জ্যান্ত, তোমার লাগবে 2 কেজি মাংস। আমি কি করব? আমার গরুর পা কেটে দিয়ে দিব তোমাকে, অত কেটে দিয়ে দিলাম, যার কাছে আমি গরুর গা থেকে 2 কেজি মাংস কেটে তোমাকে দিয়ে দিলাম। এটা কি সম্ভব? গরু মারা যাবে। বা আমার কাছে এমন জিনিস আছে যেটা আসলে বিনিময় করা যায় না, বা তোমার সাথে আমি যেটা বিনিময় করব সেটা আমার পণ্যের সাথে তোমার পণ্য সমমূল্য হচ্ছে না। এইটা মানুষ অনেক চিন্তা করে আস্তে আস্তে বলো ঠিক আছে, আমাদের কিছু একটা আনা প্রয়োজন যেটির মাধ্যমে আমরা একটি মূল্য নির্ধারণ করে দিতে পারবো। So, এরপরে আসলো বিভিন্ন ধাতু পদার্থ, সেটা হলো কড়ি, ঝিনুক, পাথর, এরকম আরো অনেক জিনিস ছিল যেগুলো আস্তে আস্তে আসা শুরু করলো, যে এগুলোকে আমরা নিয়ে একটি কি বলবো মুদ্রা হিসাবে, মানে কিছু মূল্যবান হিসাবে ব্যবহার করব। বাট দেখলো এটিও আসলে সম্ভব না, কারণ কড়ি, নুড়ি, পাথর কিন্তু মানুষ চাইলেই সংগ্রহ করতে পারে। সবার কাছে সব থাকলে কেমনে হবে? আমি সংগ্রহ করে ফেললাম পাথর, তোমার কাছে পাথর আছে, তুমি কেন পাথরের বদলে আমাকে তোমার পণ্য দিবা, তাই না? এটিও হলো না। আস্তে আসলো সোনা, রূপা বা পিতল, যেগুলো বলো পিতল ঠিক না, সোনা, রূপা, এই জিনিসগুলো। এরপরে এই জিনিসগুলো ব্যবহার হওয়া শুরু করলো, বাট দেখা গেল আসলে সোনা এবং রূপা এইগুলো অ্যাভেলেবেল না, অনেক শর্ট হয়ে যাচ্ছে। সো এইগুলো এক হিসেবে কাজ করছিল, তবে এইগুলো নিয়ে অলওয়েজ বহন করা সম্ভব নয়, কারণ অনেক ভারী জিনিস বা বড় আকারে। তো ঠিক আছে, আমাদের ছোট জিনিস লাগবে আরো। এরপরে আসলে হচ্ছিল মেন জিনিস, মুদ্রা। সো আস্তে আস্তে মুদ্রা পেয়ে গেলাম, আমাদের মুদ্রাটা এইবার আমরা কাজ করতে পারবো। এখন মুদ্রার কিছু বৈশিষ্ট্য রয়েছে। তুমি যে মুদ্রা বানালা, যে তুমি কাকে মুদ্রা বানাবা ঠিক করবা। গোল গোল মুদ্রা তোমরা সবাই চিনি। তো আগে প্রথমে এগুলো ইউজ হতো, কিন্তু আস্তে আস্তে সেইখানেও সীমাবদ্ধতা দেখা দিল। যে মুদ্রার সীমাবদ্ধতা কি? তুমি একটি মুদ্রার দাম কত, হয়তো 5 টাকা, তোমার লাগবে 1 লক্ষ। তুমি 5 টাকার কয়েন কতগুলো নিয়ে যাবা? বহন করা কিন্তু ঝামেলা না? এটির পরে লাস্ট পর্যন্ত যেটা আসলো মুদ্রার পরে, নোট।
এখনো মুদ্রার প্রচলন আছে, কিন্তু নোটের মতো না। নোট সবচেয়ে বেশি, কারণ দেখা গেল এটি একটি কাগজ যেটি মানুষ ইজিলি বহন করতে পারবে, সাইজে ছোট, অনেক হালকা এবং অধিক বিভিন্ন মানের নোট বানানো যাচ্ছে। সো মুদ্রার চেয়ে এটি বহন করা সবচেয়ে বেশি ইজি হলো, রাখা ইজি হলো। সব মিলায় এইভাবে আস্তে আস্তে করে করে নোট আসলো। সো নোটকে আমরা, নোট বা মুদ্রা যেটা হোক, এটাকে আমরা মুদ্রা বা টাকা বা যেটাকে বলে থাকি যে মূল্যমান আছে, এইটা কি করি। সো আমরা এরপর বোঝার অর্থে মুদ্রা মানে পয়সাকে বা এই নোটকে আমরা একভাবেই মুদ্রা বলবো। মুদ্রা মানে কোন দেশের মুদ্রা বা টাকা, যখন আমাদের দেশের মুদ্রা টাকা, আমেরিকার মুদ্রা হচ্ছে ডলার, এরকম হিসেবে মুদ্রা হিসাবে আমি আলোচনা, মানে মুদ্রা ধরে আলোচনা করবো। সো এই হচ্ছিল মানুষ টাকা পেয়ে গেল। শুধু টাকা না, আমি এখন ব্যাংকের যে ইতিহাস পড়বো, এটা আসলে টাকা নোটের আগেও মুদ্রা থেকে শুরু হয়ে গেছিল, বিকজ তখন থেকে মানুষের নিরাপত্তার ব্যাপার দেখা দেয়। সো ব্যাংক পরে আসবে, মুদ্রা ফিক্স করতে হবে। মুদ্রা, মুদ্রা হতে হলে কিছু বৈশিষ্ট্য লাগবে। প্রথমে দেওয়া আছে হচ্ছে তোমাদের বিনিময়ের মাধ্যম। বিনিময়ের মাধ্যম অর্থাৎ মুদ্রার প্রথম বৈশিষ্ট্য থাকলো যে মুদ্রা একটি বিনিময়ের মাধ্যম হিসাবে পরিগণিত হতে হবে। বিনিময়ের মাধ্যম হিসাবে পরিগণিত হতে হলে কি হতে হবে? সবার কাছে বিষয়টি গ্রহণযোগ্য হতে হবে এবং সবাই মানবে ঠিক আছে, এই জিনিসটির মাধ্যমে আমরা লেনদেন করব। এখন দেখো, বাংলাদেশে তুমি যদি টাকা দাও, এটা কি বিনিময়ের মাধ্যম? হ্যাঁ। সো টাকাকে মুদ্রা হিসাবে গণনা করা যেতে পারে। তবে তুমি বাংলাদেশে এসে আহ, ইন্ডিয়ার রুপি দাও, রিক্সা লাগে, সে কি নিবে? নিবে না। তুমি আমেরিকায় গিয়ে বাংলাদেশে যদি টাকা দাও ওদের একটি ট্যাক্সি ড্রাইভারকে, সে কি নিবে? নিবে না, কারণ সেটি ওই দেশের বিনিময় মাধ্যম না, বা মানুষ দ্বারা স্বীকৃত না। সো একটি মুদ্রা সেটি হবে যেটি বিনিময়ের মাধ্যম হিসাবে গণ্য হবে, অর্থাৎ সবার কাছে গ্রহণযোগ্য হবে। সো বিনিময়ের মাধ্যম, এরপর হচ্ছিল সবার কাছে গ্রহণযোগ্য, লিখলাম না কারণ বিনিময়ের মাধ্যম মানে সবার কাছে গ্রহণযোগ্য। এরপরে হচ্ছিল এটি ভালো কথা, সঞ্চয়। সঞ্চয়ের মাধ্যম। সো মুদ্রা এমন কিছু হতে হবে যাতে তুমি সঞ্চয় করতে পারবা, রাখতে পারবা, জমাতে পারবা, নষ্ট হবে না, অনেকদিন থাকবে এবং তুমি ইজিলি সহজে সেটি সঞ্চয় করতে পারবা। এটি হতে হলে মুদ্রা হতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মূল্যের পরিমাপক হিসাবে কাজ করতে হবে। যদি মুদ্রা মূল্যই না থাকে, সেটি কাজ হবে না। মুদ্রা এমনই হতে হবে যেটি মূল্য আছে। সো একটি মুদ্রা হতে হলে প্রথমে এই তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। সো আমরা এবার জানলাম যে মুদ্রা কিভাবে আসলো এবং এই মুদ্রা হতে হলে কি কি বৈশিষ্ট্য থাকা লাগবে। সো মুদ্রার কাহিনী শেষ, আমরা মেনলি ব্যাংকিং সম্পর্কে জানবো। এবার আমাদের মুদ্রার কাহিনী সব শেষ হলো, এরপর আমরা জানতে হবে ব্যাংক, এটা কিভাবে আসলো। সো মুদ্রা চলে এসেছে। মুদ্রা চলে এসে দেখা গেল কিছু ব্যক্তির কাছে মুদ্রা আছে, কিছু ব্যক্তির কাছে মুদ্রা নাই। যার কাছে আছে সে সিকিউরিটির জন্য জমা রাখবে, যার কাছে নাই তার টাকা প্রয়োজন, টাকা নিবে। কিভাবে হবে জিনিসগুলো? ভাই এরকম হাজার মানুষ আছে যার কাছে টাকা আছে, এরকম হাজার মানুষ আছে যার এখন টাকা প্রয়োজন, টাকা নেই বা মুদ্রা নেই। এর জন্য আলটিমেটলি ব্যাংক ব্যবস্থা আসলো। ব্যাংক তো আরো পরে এমন একটি ব্যবস্থা আসলো যেখানে কিছু সংখ্যক মানুষ টাকা মুদ্রা জমা রাখে, কিছু সংখ্যক মানুষ সেই মুদ্রা গ্রহণ করে, আর এর মাঝখানে যে পার্টটুক তারা এই মুদ্রা দেখাশোনা করে। তো এর জন্যই বলা হয় মুদ্রা হলো ব্যাংক ব্যবস্থার জননী। মুদ্রা না হলে ব্যাংক আসতো না, কারণ মুদ্রা আসার ফলে এই যে বিভিন্ন টাকা জমা রাখা বা টাকা লোন দেওয়া, এর অভাব দেখা যায়, প্রয়োজন দেখা দেয়, এর মাধ্যমে কিন্তু ব্যাংক ব্যবস্থা হয়ে থাকে। তো আবারও চলে আসি, ব্যাংক কিভাবে কাজ করে। ব্যাংক হলো একটি মধ্যবর্তী একটি প্রতিষ্ঠান
যাদেরকে একটি পক্ষ অর্থ জমা রাখে, অন্য পক্ষ অর্থ ধার নেয়। এইভাবে মেনলি ব্যাংক ব্যবস্থার কাজ শুরু হয়, এটা আমরা জানি কি কাজ হয়। তবে এই যে ব্যাংক, এই ব্যাংকটি কিভাবে আসলো বা কোথায় প্রথম এর প্রচলন দেখা যায়, কিভাবে, কি ইতিহাস জানতে হবে আমাদের একটু। সো এই ব্যাংকটি প্রথমে মানুষ ধারণা করে ইতালি থেকে এসেছে, কারণ ইতালি একটি রাস্তার নাম ছিল লোমবার্ডি স্ট্রিট। লেখাটা কি দেখা যাচ্ছে তারা? লোমবার্ডি স্ট্রিট ইতালির এরকম একটি রাস্তা দেখা যেত কিছু মানুষ এরকম টুলে বসে বা বসে টাকা লেনদেন করছে। তো এর মাধ্যমে অনেকটা চিন্তা করা যায় যে এই ইতালি থেকে মূলত এই ব্যাংক ব্যবস্থার শুরু হয়, বা এর আগে কোথা থেকে এই ইতালি শব্দ মানে ব্যাংক শব্দটা আসে। অনেকে ধরে নেওয়া হয় ব্যাংকের পূর্ববর্তী অর্থ ছিল ব্যাংকে, BANGK, বা ব্যাংকাস, বা ব্যাংকে, BANQUE, বা ব্যাংক। ধরে নেওয়া হয় এই শব্দগুলো থেকে মূলত শেষ পর্যন্ত ব্যাংক, অর্থাৎ ব্যাংক শব্দের উৎপত্তি হয়। এবং যেহেতু প্রথমে মূলত ইতালিতে এরকম একটি রাস্তাতে মানুষকে বসে পরিচালনা করতে দেখা যেত, ধরে নেওয়া হয় ইতালি থেকেই মূলত এই ওয়ার্ডটির উৎপত্তি। সো এটা গেল আমাদের মোটামুটি এই প্রথম অধ্যায়ে ইনিশিয়াল কিছু ডিসকাশন। এরপরে দেখো তোমাদের বইয়ে একটি আছে যে ব্যাংকের সংজ্ঞা দেওয়া আছে এবং ব্যাংক ব্যবসার ইতিহাস ক্রমবিকাশ আছে। এটাকে তোমরা দেখে নেবা যে প্রথমে 5,000 বছর পূর্বে চীনে কোথায় এই ব্যাংক, কি ব্যাংক, শান্সি ব্যাংকের প্রথমে একটি নাম পাওয়া যায়, সবার প্রথমে এরা ব্যাংক ব্যবসা চালু করে। এরপরে বিভিন্ন ব্যাংক আসে, ব্যাংক অফ বার্সেলোনা, ব্যাংক অফ, তারপরে এখানে দেওয়া আছে ভ্যানিস, ব্যাংক অফ সান জর্জ, এরকম বিভিন্ন আছে। পরে আমাদের উপমহাদেশের প্রথম ব্যাংক হিন্দুস্তানি ব্যাংক, এই বিভিন্ন ব্যাংক থেকে নাম আছে। এগুলো দেখবে, পড়ে নিবে একটু। এগুলো আমি একটা ডিসকাশন করছি না, কজ আমি মূল্য ব্যাংক ব্যবসা এবং তার ধরন সম্পর্কে সামান্য ডিসকাস করব। সো এই অধ্যায় আমি এখানে শেষ করছি, কারণ এখানে খুব বেশি ডিসকাশন নেই যে তোমরা পড়লে বুঝতে পারবে। আমি একটু পরবর্তী অধ্যায়ে বিভিন্ন ব্যাংকের ধরন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে ব্যাংক। ব্যাংক হলো একটি আর্থিক মধ্যস্থতাকারী আর্থিক প্রতিষ্ঠান বা ব্যবসায় প্রতিষ্ঠান যারা দুটি পক্ষের মধ্যে থেকে অর্থ লেনদেন করে, অথবা ব্যাংক একটি আর্থিক মধ্যস্থতাকারী ব্যবসায় প্রতিষ্ঠান যারা অর্থ লেনদেনের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। ব্যাংকের একটি কথা লিখতে হবে, আর্থিক মধ্যস্থতাকারী। এটা কিন্তু বাধ্যতামূলক, কারণ ব্যাংক দুটি পক্ষের মাঝখানে থেকে কাজ করে। এক থেকে অর্থ নেয়, নিজের কাছে রাখে, অন্যজনকে দিয়ে দেয়। সো ব্যাংক আর্থিক মধ্যস্থতাকারী ব্যবসা প্রতিষ্ঠান। ব্যাংকের সংজ্ঞায় এই কথাটি লিখতে হবে, আর্থিক মধ্যস্থতাকারী ব্যবসায় প্রতিষ্ঠান। সো এবার কি ব্যাংকের উদ্দেশ্য, ব্যাংক কেন প্রতিষ্ঠিত হয়েছে বা কেন ব্যাংক পরিচালিত হয়, এর কিছু বৈশিষ্ট্য আছে যেটিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। প্রথমে আমরা দেখব ব্যাংকের উদ্দেশ্য। প্রথমে হলো ব্যাংক মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এটি হলো প্রথম মানে দৃষ্টিকোণ থেকে। এদের দৃষ্টিকোণ থেকে কি কি থাকে? তহবিল গ্রহণ
বিনিয়োগ কালি শেষ হয়ে গিয়েছে, এটি কিন্তু কালি কম। আচ্ছা, আগেরটা দিয়ে লেখা ভালো মোস্ট প্রবাবলি। বিনিয়োগ, তারপর ছিল মুনাফা অর্জন, তারপর ছিল সুনাম। অর্থাৎ ব্যাংক মালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থেকে ব্যাংক পরিচালনার উদ্দেশ্য থাকে কিছু, তারা তহবিল গ্রহণ করবে, সেটি বিনিয়োগ করবে, মুনাফা অর্জন করবে, সুনাম অর্জন করবে, আরো বিভিন্ন কাজ করবে। তারপরে কি দেশের অর্থনীতি অবদান রাখবে, বা আরো বিভিন্ন চেক, তারপরে পে অর্ডার বা বিভিন্ন কাগজি মুদ্রা না হয়ে অন্য যে মুদ্রাগুলো আছে মানে চেক ড্রাফট এগুলো প্রচলন করবে। এগুলো থাকে হচ্ছিল ব্যাংকের মালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থেকে ব্যাংক পরিচালনার উদ্দেশ্য। এরপরে আসবে হচ্ছিল সরকারি দৃষ্টিকোণ। দৃষ্টিকোণ থেকে ব্যাংকের উদ্দেশ্য সবচেয়ে বড় হচ্ছিল মুদ্রা প্রচলন। সরকারের ব্যাংক যেগুলো আছে সেগুলোর মূল উদ্দেশ্য থাকে কিন্তু একটি মুদ্রা প্রচলন করা, কারণ আমাদের দেশের মুদ্রা সে কিন্তু একমাত্র সরকারি ব্যাংক প্রচলন করে থাকে। তারপরে কি ঋণ নিয়ন্ত্রণ হতে পারে, আমাদের বাজারের ঋণ পরিমাণ কেমন আছে, অনেক বেশি হয়ে যাচ্ছে নাকি, তার ফলে আমাদের মুদ্রাস্ফীতি হবে, যেগুলো তোমরা পরে জানবে সব রিজন বা ইফেক্ট, কজ ইফেক্ট। সো ঋণ নিয়ন্ত্রণ করা থাকতে পারে যে বাজারের ঋণের পরিমাণ বেশি হয়েছে কিনা, ফলে সেগুলো কিভাবে আমাদের কমাতে হবে, বা কম হলে কিভাবে বাড়াতে হবে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এরপরে আছে হচ্ছিল জনকল্যাণ। বিভিন্ন ব্যাংকিং সুবিধা দেওয়ার মাধ্যমে মানুষের কল্যাণ করা, যেটা হচ্ছিল সরকারের যে কোনো প্রতিষ্ঠানের কাজ থাকে। সো সরকারি যে দৃষ্টিকোণ থেকে ব্যাংকের পরিচালনার উদ্দেশ্য ছিল জনকল্যাণ, যে বিভিন্ন সার্ভিস দিবে যার মাধ্যমে মানুষদের উপকার হবে। এরপরে আরো বলতে পারো অর্থনৈতিক উন্নয়ন। সরকার বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে তার ব্যাংক থেকে দেশের অর্থনীতির উন্নয়ন করবে, অথবা বিভিন্ন সেক্টর ঋণ দিবে, ঋণ দিয়ে সেখান থেকে যে বিভিন্ন উন্নয়ন হবে এই বিষয়গুলো দেখবে। তো সরকারের দৃষ্টিকোণ থেকে ব্যাংক পরিচালনার উদ্দেশ্য এগুলো বলতে পারো। এবং তোমাদের বইয়ে আরো আছে মূলধন গঠন, দেশে বিভিন্নভাবে বিভিন্ন তহবিলের মাধ্যমে মূলধন গঠন করে সেগুলো বিনিয়োগ করা, আলটিমেটলি দেশের যে আমাদের অর্থ আছে সেগুলো ভালোভাবে ব্যবহার করা, এটি তাদের থাকবে। পরে বিনিয়োগ শিল্পোন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, ওইটা এক হিসাবে যে টাকা বিভিন্ন নিয়ে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবে, বিনিয়োগ হলে সেই যেই শিল্পে বিনিয়োগ করবে সেখানে উন্নয়ন হবে। পরে কর্মসংস্থান, এটি কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। সরকারি ব্যাংক পরিচালনায় করতে অনেক মানুষের প্রয়োজন হয়, এই অনেক মানুষের প্রয়োজন হয়, তখন কি হয় সেখান থেকে মানুষ নেয়, একটা কর্মসংস্থান হয়, অনেক বেকার মানুষ চাকরি পায়, অনেক সরকার দেখা যায় প্রচুর পরিমাণে মানুষ প্রয়োজন হয় কিন্তু, বিকজ আমাদের কেন্দ্রীয় ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংক, যেটি জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, এতে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ প্রয়োজন, এর মাধ্যমে কিন্তু সরকার কর্মসংস্থান করে থাকে। লাস্ট উদ্দেশ্য হলো ব্যাংকের, এটাই হলো গ্রাহকের গ্রাহকের দৃষ্টিকোণ থেকে কি থাকে, সেইখানে থাকা হচ্ছিল প্রথমে থাকে নিরাপত্তা। টাকা বাসায় থাকলে চুরি ডাকাতি হওয়ার চান্স থাকে, তারা ব্যাংকে রাখবে, ব্যাংকে থাকলে নিরাপদ থাকবে। আমানত, টাকা জমাবে, তারা ব্যাংকে টাকা দেখে রেখে টাকা জমাবে, এর উদ্দেশ্য থাকে। ঋণ গ্রহণ, ব্যাংকে হিসাব খোলা বা ব্যাংকিং কার্যক্রমের সাথে জড়িত হওয়ার একটি রিজন থাকে, অনেকেরই ঋণ গ্রহণ করবে, অনেক ব্যবসায়ী তাদের ঋণ প্রয়োজন, এর জন্য তারা বিভিন্ন ব্যাংকের সাথে ইনভলভ হয়।
এরপরে এগুলোর বাদে আরো আছে হয়তো বা অর্থের স্থানান্তর বলতে পারো। ব্যাংকের মাধ্যমে মানুষ ইজিলি টাকা এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারে, হয়তো বা ঢাকা থেকে তুমি খুলনায় যাবে, তোমার পথে মধ্যে টাকা চুরি হয়ে যেতে পারে বা ছিনতাই হতে পারে বা ডাকাতি হতে পারে, বাট ব্যাংকের মাধ্যমে গেলে 100% সেফ। সো এইগুলো মেনলি হচ্ছিল ব্যাংক পরিচালনার উদ্দেশ্য বা মানে বিভিন্ন প্রেক্ষাপট থেকে ব্যাংক পরিচালনার উদ্দেশ্য, কেন ব্যাংক পরিচালিত হয়ে থাকে বা কি রিজনে বা কোন মোটিভে, এইগুলো ছিল ব্যাংক পরিচালনার উদ্দেশ্য। এই অধ্যায়ের মূল যে টপিক আসবে যে ব্যাংকের বিভিন্ন ধরন, বাট এর আগে তো আমাকে জানিয়ে দাও তো কমেন্টে তোমাদের কার কোথায় কি সমস্যা হচ্ছে, একটু বলে দাও, আমি এটা আবার রিপিট করবো। অনেকেই আছে আমাদের জয়েন করেছে, কমেন্ট করছে আমাদের। মাহবুব, নীরব আগের মতো সব উত্তর দিয়ে যাচ্ছে, সাবাস। যাক, আমাদের সাথে জয়েন করেছে ফাইয়াজ হক চৌধুরী, সুকলন ঘোষ, আকাশ ভাই, তারপরে সবাই আছে আমাদের সাথে। যাই হোক, আমরা আগাতে থাকি। এই ছিল আমাদের ইনিশিয়াল অবস্থা। আমাদের আরো কমেন্ট করেছে অবশ্য অনেকেই আছে, আসলে কমেন্টের পরে পড়বো, আমি এখন আগে টপিক সম্পর্কে আগাই। সো ব্যাংক পরিচালনার উদ্দেশ্য জানলাম, এইবার কিছু নীতি জানতে হবে। তোমাদের বইয়ে অলমোস্ট 17টা নীতি দেওয়া রয়েছে, বাট আমি 17 না পড়ে কয়েকটা গুরুত্বপূর্ণ সম্পর্কে আলোচনা করবো, যেখানে মানুষদের থেকে মূলত প্রশ্ন আসে এবং কনফিউশন হয় মানুষের, আমি সেগুলো ডিসকাস করবো। সো নীতি, প্রথমে আসছে হচ্ছিল নিরাপত্তা নীতি। নিরাপত্তা নীতি কোনটি? দেখো, ব্যাংকের কাছে কিন্তু তার গ্রাহকদের টাকাও জমা থাকে, ব্যাংকের নিজেরও টাকা থাকে। সো এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে সে ব্যাংক তার টাকাগুলো নিরাপদে রাখবে। এর জন্য ওরা যে বিভিন্ন কর্মকাণ্ড গ্রহণ করে বা এর জন্য যে নীতি রয়েছে তাদের টাকা এবং গ্রাহকের টাকা সবচেয়ে সেফ রাখার জন্য, এটাকে বলা হচ্ছে নিরাপত্তা নীতি। অর্থাৎ ব্যাংকের নিজের টাকা এবং গ্রাহকের টাকা নিরাপদে রাখার জন্য যেন চুরি ডাকাতি না হয়, সেটাকে বলা হচ্ছে নিরাপত্তা নীতি। পরে আছে মুনাফা নীতি। গ্রাহকের কাছ থেকে আমি আমানত নিলাম, নিয়ে রেখে দিলাম, আবার গ্রাহককে আমি সুদ সহ ফেরত দিলাম, মাঝখান দিয়ে আমার পকেট থেকে কিছু টাকা চলে গেল। ব্যাংক এই কাজ করবে? নিশ্চয়ই না। ব্যাংক কি করবে? এই যে টাকা পাবে সেটি বিনিয়োগ করবে, বিনিয়োগ করে পর্যাপ্ত মুনাফা নিশ্চিত করবে, যেন সে ওই মুনাফা থেকে তার গ্রাহককে সুদ জমার জন্য সুদও প্রদান করতে পারে, প্লাস সে নিজের লাভও রাখতে পারে। এই জন্য যে নীতি ফলো করা হয় সেটাকে বলা হচ্ছে মুনাফা নীতি। অর্থাৎ ব্যাংক গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে সেটি বিনিয়োগ করে পর্যাপ্ত মুনাফা নিশ্চিত করবে, এই জন্য যে নীতি তাকে বলা হচ্ছে মুনাফা নীতি। এরপরে আছে হচ্ছিল তোমাদের বইয়ে তারল্য নীতি। তারল্য নীতির মধ্যে এরপর একটা আছে প্রাচুর্য বা সচ্ছলতা নীতি। এইটার মধ্যে একটু পার্থক্য আছে, তোমরা কনফিউজ হয়ে যাবে, আগে লিখে নিই। সচ্ছলতার নীতি। আচ্ছা, আগে দেখি তারল্য নীতি কি। আমরা জানি ব্যাংকের বিভিন্ন হিসাব আছে, আমরা পরে দেখবো পরের অধ্যায়গুলোতে। আমাদের করতে হয় কি, ব্যাংক তাদের বিভিন্ন আমানতের টাকা কিন্তু যখন তখন গ্রাহককে ফেরত দিতে হয়। মেনলি একটা আছে চলতি আমানত। চলতি আমানতের বৈশিষ্ট্য হচ্ছিল গ্রাহক যখন ইচ্ছা টাকা জমা দিতে পারবে, যখন ইচ্ছা সেই টাকা উত্তোলন করতে পারবে। সো গ্রাহক টাকা জমা রেখেছে, সেই টাকা ব্যাংক বিনিয়োগ করে রেখে দিয়েছে। এখন যদি এমন হয় যে গ্রাহক এসে টাকা পেলো না, যে বললো ভাই টাকা দেন আমার, বললো ভাই আমি তো আপনার টাকা বিনিয়োগ করছি, টাকারই নাই, এইটি কিন্তু অবস্থা, তাহলে ব্যাংকের সুনাম খারাপ হয়ে যাবে। এজন্য ব্যাংকের পর্যাপ্ত পরিমাণ তারল্য রাখতে হবে, যেন যদি গ্রাহক এসে যখন তখন চাইলে টাকা পায়। এর জন্য আবার আমি যদি অধিক পরিমাণ টাকা রেখে দিই ব্যাংকে তরল সম্পদ হিসাবে, তাহলে কিন্তু আমি বিনিয়োগ থেকে কম টাকা পাবো।
সো এই নীতির মূল উদ্দেশ্য হলো ব্যাংকের কাছে এমন পরিমাণ নগদ টাকা রাখা যাতে সে তার গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী টাকা দিয়ে দিতে পারে এবং সে ঠিক মতন একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করে পর্যাপ্ত মুনাফা অর্জন করতে পারে। সো এটি হলো তারল্য নীতি এবং সচ্ছলতার নীতি। তারল্যর সাথে সচ্ছলতা অনেক কনফিউজ করে ফেলে। সচ্ছলতা হলো ব্যাংকের পর্যাপ্ত পরিমাণ টাকা থাকা যার জন্য সে যেন যখন তখন সে তার দায় মিটাতে পারে, অর্থাৎ বিভিন্ন প্রয়োজনে যে টাকা আছে যেন সে তখন দিতে পারে এবং যেন সচ্ছল থাকে। হঠাৎ করে তার এখানে প্রয়োজনীয় টাকা যেন ব্যাংক টাকা দিয়ে দিতে পারে, এর জন্য যে নীতি ফলো করা হয় তাকে বলা হচ্ছে সচ্ছলতা নীতি। সো তারল্যের নীতি আমার গ্রাহক যেন টাকা তুলতে এসে যখন তখন টাকা তুলতে এসে টাকা পায় সেটি নিশ্চিত করা, প্লাস এইটা নিশ্চিত করার সাথে সাথে আমি যেন পর্যাপ্ত পরিমাণ টাকা বিনিয়োগ করি, এই নীতিটি। আর সচ্ছলতা যেন ঠিক মতো তার দায় পরিশোধ করতে পারে, এই জিনিসটি। এরপরে দক্ষতা নীতি এবং সেবা নীতি মানুষ কনফিউজ করে। দক্ষতা নীতি, সেবার নীতি, এই দুটির মধ্যে কিন্তু একটি বৈশিষ্ট্য আছে এবং সেটি কি, দক্ষতা অনেক মিলিয়ে ফেলে মানুষ, মানে বৈশিষ্ট্য মানে মিলিয়ে ফেলে অনেক। দক্ষতা হচ্ছিল কম কাজ থেকে বেশি ফল, অর্থাৎ আমি কাজ কম করব কিন্তু তবে আমার ফলাফল বা আউটপুটটি ভালো হবে। এটি হলো মূলত দক্ষতা নীতি, যে আমি কম পরিশ্রমে বেশি কাজ করব। এই জন্য আমাদের ব্যাংকে ঠিক মতন বিভিন্ন নীতি রাখতে হবে, বিভিন্ন মানুষকে ট্রেনিং করতে হবে যেন তারা কম কাজের মাধ্যমে ভালোভাবে কাজটি সম্পাদন করতে পারে, যেন সময় অর্থ দুটি লাঘব হয়। সেবার নীতি কি? সেবার নীতি হলো গ্রাহকদেরকে আমাদের খুব ভালোভাবে সেবা দিতে হবে যেন গ্রাহকরা ব্যাংকে এসে ওই ব্যাংকে বারে বার কাজ করতে চায় বা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে চায়। সো দক্ষতার নীতি হলো আমি কম কাজের মাধ্যমে বেশি ফলাফল পাবো, মানে আমি কম সময় এবং অর্থ ব্যবহার করে বেশি আউটপুট পাবো। আর সেবার নীতি হলো আমি গ্রাহকদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ সেবা দিব যেন গ্রাহক বারে বার আমার সাথে এসে লেনদেন করে। অর্থাৎ দক্ষতা নীতির মূল উদ্দেশ্য হলো সময় এবং অর্থ সাশ্রয় করা, কিন্তু সেবা নীতির মূল উদ্দেশ্য হলো গ্রাহকদের সন্তুষ্ট করা। এরপর একটা হলো প্রচার নীতি, সুনামের নীতি। প্রচার নীতি কি? আমরা জানি বিজ্ঞাপন করতে হবে অনেক করে, যেন মানুষ জানতে পারে যে এই ব্যাংকে এই কাজ করছে এবং বিভিন্ন যে স্কিম থাকে সেটি দেখাতে হবে যে এই ব্যাংকটি এখন এই সুবিধা দিচ্ছে, এই আপনাদের এই কম হয়তোবা সুদের ঋণ দিচ্ছে, এই বিষয়গুলো দেখাতে হবে। সুনামের নীতি, এটি হচ্ছিল কি আসলে এই নীতি হচ্ছে অনেক লং টার্ম একটা নীতি। এই যে দক্ষতা বা সেবার মাধ্যমে এবং সততার সাথে কাজ করে 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 গ্রাহকের সব তথ্য গোপন রেখে অনেক দিন পরে কিন্তু এই বাজারে কি ব্যাংকের একটি সুনাম তৈরি হয়। যেরকম দেখো বাংলাদেশে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এদেরকে সুনাম হয়ে কি হয়ে গিয়েছে, সারা বাংলাদেশে ব্যাংকের ছাতার মতো মাত্র একটি ব্যাংকেরই এটিএম বুথ আছে, সেটি কোনটি? ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। এটি কিন্তু সুনাম। অনেকেই ব্যাংক খোলার সময় চিন্তা করে বা ব্যবসায়ীরা আমার সব জায়গায় এটিএম বুথ লাগবে, এটি কার আছে? ডাচ বাংলা ব্যাংকের। হঠাৎ করে অনেক পরে আসলো সিটি ব্যাংক। সিটি ব্যাংক এসে তারা অনেক বৈদেশিক সুবিধা দিল বা বিভিন্ন এক্সট্রা সুবিধা দিল, যার ফলে কিন্তু সিটি ব্যাংকও দেশে একটি ভালো নাম অর্জন করে ফেলেছে। এইভাবে লং টাইম প্রসেসের মাধ্যমে ভালো মতন সেবা দিয়ে গোপন তথ্য গোপন রেখে অনেক প্রচার করে এই যে একটি সুনাম তৈরি হওয়ার নীতি, এটাকে বলা হচ্ছে সুনামের নীতি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হলো, সেখানে লিখি গোপনীয়তা। গোপনীয়তার নীতি, এটা কি? যেই গ্রাহকের হিসাব সেই হিসাবের তথ্য একমাত্র সেই গ্রাহক বাদে অন্য কাউকে দেওয়া যাবে না, সহজে লিক করা যাবে না। যদি সরকার চায় সেটি ভিন্ন কথা, বাট আমি অন্য কেউ যে কেউ এসেছিল যেন আমি তার এই তথ্য দিব না। অর্থাৎ গ্রাহকের হিসাবের তথ্য গ্রাহকের
নির্দেশ ছাড়া অন্য কোথাও দেওয়া যাবে না এবং সুরক্ষিত রাখতে হবে। একটি গ্রাহক টাকা হয়তোবা বিভিন্ন জমি বিক্রি অনেক টাকা পেলো, সে কাউকে বললো না, কারণ জানে সে যদি টাকা করে হয়তোবা বিভিন্ন মানুষ তাকে চাপ আসবে, বা তার হয়তোবা অনেক আত্মীয় স্বজন বলবে তাকে লোন দাও, হ্যান করো, ত্যান করো। তো সে ব্যাংকে রাখলো। এখন তার আত্মীয় স্বজন বা হয়তো বা এলার গুন্ডারা জানে যে সে ব্যাংকে টাকা রেখেছে, কিন্তু কত টাকা সেটি জানে না। যদি ব্যাংকের কাছে গিয়ে বলো দেখেন তো ওই সাহেবের হিসাবে কত টাকা আছে, ব্যাংক বলে দিল, দেখলো বিশাল অ্যামাউন্টের টাকা, তখন তাকে কিন্তু জ্বালাবে বা বিভিন্নভাবে তাকে কিন্তু রিকোয়েস্ট করবে, তাকে ওই আত্মীয় স্বজন রিকোয়েস্ট করবে যে তাকে লোন দাও, বা এলাকার গুন্ডারা বলবে চাঁদা দাও, হ্যান ত্যান কিছু করতে পারে। এবং আরো অনেকভাবে আছে, অনেক রিজন। এই জন্য একটি হিসাবে তথ্য গোপন থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটি প্রত্যেক গ্রাহক তার ব্যাংকের কাছ থেকে আশা করে। এজন্য এই গোপনীয়তার নীতি অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এই গোপনীয়তার নীতি, তারপরে প্রচারের নীতি, সেবার নীতি, সচ্ছলতার নীতি, সুনামের নীতি, সরি নিরাপত্তার নীতি, তার নীতি, এইসব মিলেছিলে কিন্তু একটি ব্যাংকের সুনাম তৈরি হয় বাজারে। এইসব অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাংকের জন্য, এবং এই নীতিগুলো ফলো করার মাধ্যমে কিন্তু একটি ব্যাংক লং রানে বা দূর সময় অনেক ভালো ব্যবসা করতে পারে, বা মানুষের আস্থা জয় করে খুব সচ্ছলতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। আমি একটু কমেন্টে দেখতে চাই কার কোন নীতি নিয়ে সমস্যা আছে, আমি তাহলে আবার একটু বুঝিয়ে দেব। আমাদের অনেকেই কমেন্ট করছে। আমাকে এমনি রাহাত হোসেন বলছে দয়া করে কেউ কি আমাকে অর্থের সময় মূল্যের প্রথম ক্লাসে লিঙ্ক দিতে পারবে ভাইয়া। আমি আজকে এবং আর 3 দিন পরে একটি ক্লাস দিব, দিলে আমার মোটামুটি এসএসসি ক্লাস শেষ হয়ে যাবে। এরপরে আমি সুন্দর একটি পোস্ট করব, যেখানে পোস্টে আমার যে 8টি ক্লাস আছে সবগুলো লিঙ্ক দিয়ে দিব, তুমি সেখানে ইজিলি পেয়ে যাবে। আমাদের ইসরাত জাহান আনিকা বলছে 19 শতাব্দীতে মুদ্রার প্রচলন শুরু হয়, ঠিক বলেছো। আমাদের মাহবুব নীরব সে কমেন্ট করে যাচ্ছে, সবকিছু তথ্য দিচ্ছে, এবং সবাই এখান থেকে নোট করো, কত অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো তথ্য দিচ্ছে। গোলাপ খান বলছে মুদ্রা সঞ্চারের মাধ্যমে হিসাব কাজ করে, সাবাস। উম, ইচ্ছা জাহান নোহা বলছে একটি ক্লাস করতে পারিনি, অসুবিধা নেই, তুমি এই ক্লাসের পরে এটা রিপ্লাই দেখে নিও, কোনো অসুবিধা নাই। নোহা আছে ফেনী থেকে। তারপরে আমাকে রাবিয়া ইসলাম আছে। রাবিয়া ইসলাম বলেছিল মুদ্রাকে ব্যাংকের জননী বলা হয়, ঠিক বলেছো রাবিয়া। অনেকেই আছে। এসজি, এটা কি সারুষি বলছে আমি সায়েন্সের হয়ে ক্লাস করছি, সাবাস, ক্লাস করা উচিত, কারণ ব্যাংক কিন্তু খালি পড়াশোনার জন্য, আমাদের পড়াশোনার জন্য না, আমাদের ব্যক্তিগত জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সো ক্লাস করা উচিত। তাছাড়া অনেকেই আছে। আচ্ছা, তো মোটামুটি কারো কোনো সমস্যা নেই, তো আমি সামনের দিকে আগাতে পারি আশা করছি। তো এইবার আমি আসবো হচ্ছিল ব্যাংকের শ্রেণী বিভাগ নিয়ে। ব্যাংকে আসলে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। তোমাদের বইয়ে প্রথমে করেছে কাঠামো ভিত্তিক, পরে কার্য ভিত্তিক, পরে কারবারি সংগঠন ভিত্তিক। ঠিক আছে, আমি একটি একটি করে আসবো। প্রথমে হচ্ছিল কাঠামো ভিত্তিক। কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগ, আচ্ছা, তোমাদের বইয়ে দেখা যায় সব নিতে রশ্মি দিয়েছে, okay? শ্রেণী বিভাগ, আচ্ছা। সো কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগ এর মধ্যে তোমাদের বৈশিষ্ট্য করেছে 4 ভাগে। একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, এবং 4 হচ্ছিল গ্রুপ ব্যাংক। তোমরা একটু এগুলো বেশি ভালো মতন বুঝে নিবা।
আমি এখানে আমি সবগুলো পড়াবো না, যেগুলো সবচেয়ে বেশি প্রশ্ন আছে সেগুলো আমি আলোচনা করবো। তো প্রথমে হচ্ছিল একক ব্যাংক। একক বলতে কি বোঝাচ্ছে বলতো? এক। এখন ব্যাংক তো একটি ব্যাংকই, সোনালী ব্যাংক তো খালি সোনালী ব্যাংক, সেটা এমন না সোনালী ব্যাংক মানে জনতা ব্যাংক, রূপালী ব্যাংক সব না। সোনালী ব্যাংক সোনালী ব্যাংকই, সো ওই হিসাবে কিন্তু এক বোঝানো হচ্ছে না। একক হচ্ছিল এই একক ব্যাংকে মাত্র একটি শাখা থাকবে, সব মিলায় মাত্র একটি শাখা থাকবে, মাত্র একটা। একটি সিঙ্গেল শাখার মাধ্যমে একটি ব্যাংক একটি নির্দিষ্ট এরিয়াতে ব্যাংকিং সুবিধা প্রদান করে থাকবে। এটি বাংলাদেশে এখন পর্যন্ত কোনো একক ব্যাংক নেই, এটি মেনলি আমেরিকাতে দেখা যায়। এর জন্য বলা যায় যে বলা হয় একক ব্যাংকিং এর উৎপত্তি আমেরিকাতে। সেখানে কি হয়, শাখা ব্যাংকিংও আছে এখানে, বাট একক ব্যাংকিং কি হয় যে একটি ব্যাংক একটি মাত্র শাখা নিয়ে তার কার্যক্রম পরিচালনা করে থাকে। তো এটি গেল একক ব্যাংক। এরপরে শাখা ব্যাংক। শাখা ব্যাংক কি? যেহেতু একক ব্যাংকে একটি ব্যাংক, শাখা ব্যাংকে অনেকগুলো শাখা থাকবে, সো শাখা ব্যাংকে অনেকগুলো শাখা, এরকম সারা দেশে হাজার হাজার শাখা মিলে, দেশে বিদেশে মিলে এই যে ব্যাংকটি পরিচালিত হবে সেটাকে বলা হচ্ছে শাখা ব্যাংক। শাখা ব্যাংক মানে এমন একটি ব্যাংক যেটি একটি মেন অফিসের আন্ডারে অনেকগুলো শাখা অফিস থাকবে। যখন আমরা দেখতে পারি ডাচ বাংলা ব্যাংক বা আমাদের আইএফআইসি ব্যাংক বা ইসলামী ব্যাংক, বাংলাদেশ যত ব্যাংক আছে সবগুলো হচ্ছিল শাখা ব্যাংক। ওদের একটি মেন অফিসের আন্ডারে অনেক শাখা থাকে এবং সেই শাখার মাধ্যমে তারা বিস্তৃত এরিয়া ধরে সার্ভিস প্রোভাইড করে থাকে। এই হলো একক ব্যাংক এবং শাখা ব্যাংক। এরপরে হলো চেইন ব্যাংকিং। চেইন ব্যাংকিং কি হয়? মনে করো এ একটি ব্যাংক, বি একটি ব্যাংক, সি একটি ব্যাংক, ডি একটি ব্যাংক। ওরা বলে ভাই আমরা এক কাজ করি, আমরা আলাদা ব্যাংক, বাট আমরা যদি এক হয়ে যাই আমাদের কাজ করতে সুবিধা হবে, চলো আমরা এক হয়ে যাই। মিলে তারা সব মিলে হয় কি এক হয়ে, এর নাম এ থাকে, এর নাম বি, এর নাম সি, এর নাম ডি, বাট তারা অনেকটা একটি সিঙ্গেল ব্যাংক হিসাবে কাজ করতে থাকে। তো এটি হলো মেইনলি চেইন ব্যাংক। আমরা চেইন দেখি না বা সিকল দেখি না, কি একই রকম অনেকগুলো গায়ে গায়ে লেগে থাকে আলাদা আলাদা, তাই না? কিন্তু সবকিছু সেম রকম। চেইন ব্যাংক সেম, একই রকম অনেকগুলো ভিন্ন ভিন্ন ব্যাংক একত্রিত হয়ে তারা নিজেদের বৈশিষ্ট্য বজায় রেখে তাদের কার্যক্রম পরিচালনা করতে থাকে। এটা হলো শাখা ব্যাংক। আর এরপরে চলে আসে গ্রুপ ব্যাংক। গ্রুপ ব্যাংকটি কি? ঠিক একইভাবে ছোট ছোট ব্যাংক থাকে, এ একটি ব্যাংক, বি একটি ব্যাংক, সি একটি ব্যাংক, কিন্তু হয়তোবা এরকম ছোট, সাথে হয়তোবা একটি বড় ব্যাংক থাকে। ধরেন এখানে এখানে একটি জেড ব্যাংক আছে, অনেক বড়। সে বলে তোমরা তো তোমাদের অবস্থা খুব ছোট আকারে, তোমরা কাজ করো, তোমরা সব আমার আন্ডারে চলে আসো, আমার আন্ডারে এসে আমি যেরকম বলবো এইভাবে কাজ করবা। তোমাদের মালিকানার হয়তোবা 49% তোমার আর 51% আমার থাকবে। আমি যে ডিসিশন নিব সেইভাবেই তোমাদের কাজ করতে হবে, কিন্তু অসুবিধা নেই, আমি এমন কোনো ডিসিশন দিব না কারণ তোমাদের ক্ষতি হবে, কজ তোমাদের লাভ হলে আমারও লাভ হবে। এরকম গ্রুপ ব্যাংকিং করে কি একটি বড় ব্যাংক বা বড় কোম্পানি ছোট ছোট বিভিন্ন ব্যাংককে নিজের আন্ডারে নিয়ে নেয়, নিয়ে পরিচালনা করে। এই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে গ্রুপ ব্যাংক, এবং এই যে বড় কোম্পানি এটাকে বলা হয় হোল্ডিং ব্যাংক। হোল্ডিং ব্যাংক এবং এই যে ছোট ব্যাংক থেকে এগুলোকে বলা হয় সাবসিডিয়ারি ব্যাংক বা কোম্পানি। অর্থাৎ মূল হচ্ছিল একটি বড় ব্যাংক তার ছোট বা বড় কোম্পানি বিভিন্ন ছোট ছোট ব্যাংককে নিজের আন্ডারে নিয়ে সে এগুলোকে পরিচালনা করবে। তো এগুলো ছিল কাঠামো ভিত্তিক ব্যাংক। আচ্ছা, একটু আজান দিচ্ছে, আমি 1 মিনিট করি, আজান শেষ হলে আবার শুরু করবো পড়া। আমি একটার মধ্যে কমেন্ট দেখে নিই, আজানের শেষ হলে আমি কমেন্ট দেখছি।
আমাদের গোলাপ খান বলছে বিশেষায়নের নীতিটি বুঝিনি। আচ্ছা, তাহলে আমি এরপরে একটু বিশ্বায়নের নীতি বুঝাবো, এরপর আবার এখানে ব্যাক করবো। যাও। তোমাদের কিন্তু এই নীরব মাহবুব নীরব কিন্তু তোমাদের সুন্দর নোট করে দিচ্ছে, সেগুলো কিন্তু তোমরা একটু দেখে নিও, কত নোটগুলো আসলে খুব সুন্দর হচ্ছে। তোমরা ইজিলি এটা নিয়ে নোট করে আগামীতে পড়তে পারবে। আমাকে মাশফি আহমেদ প্রশ্ন করেছে, ভাইয়া আই হ্যাভ এ কোয়েশ্চেন, আপনি কোথা দেখেন? আচ্ছা, আমার পরিচয় দিই। আমার নাম এস এম রাইয়ান, যেটা দেখেছেন। আমি ঢাকা ইউনিভার্সিটিতে আছি, ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টে এখন পড়ছি আমি। আমার কলেজ ছিল সিটি কলেজ, আর আমি এখন থাকছি শ্যামলীতে, ঢাকার শ্যামলীতে আমার বাসা। সো এই আসলে আমার ইন্ট্রোডাকশন, মাশফি আহমেদের এই করলাম। আচ্ছা, আচ্ছা, শেষ হচ্ছে আমি বলতে পারি। সো বিশেষায়নের নীতি যেটা বললো, বিশেষণ নীতি হচ্ছিল কি, একটি ব্যাংক একটি পার্টিকুলার কাজে বেশি এফোর্ট দিবে। যেই ব্যাংক খালি বিনিয়োগ করবে, সে খালি বিনিয়োগে বেশি এফোর্ট দিবে, তাহলে কি হবে, সে বিনিয়োগ কিভাবে করতে হয় ভালো জানবে। তো সে কাজটি খুবই ভালোভাবে করতে পারবে। যেই ব্যাংকের কাজ মুদ্রা প্রচলন করা এবং ঋণ নিয়ন্ত্রণ করা, সে খালি ওই কাজটি ভালো মতন করবে, যার ফলে সে কাজটি খুব ভালোভাবে পারবে। অর্থাৎ একটি পার্টিকুলার ব্যাংক কিছু কিছু পার্টিকুলার ক্ষেত্রে বেশি ভালোভাবে সার্ভিস দিবে এবং দিতেই থাকবে, এবং ওই পার্টিকুলার টাইপের কাজই করবে। এর ফলে সে ওই কাজে অনেক বেশি দক্ষ হয়ে যাবে। এটাকে বলা হয়েছে বিশেষায়নের নীতি। সো এখানে ছিলাম কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ। একক ব্যাংক একটি সিঙ্গেল শাখার মাধ্যমে সকল কার্যক্রম করবে। শাখা ব্যাংকিং অনেকগুলো শাখা থাকবে। বাংলাদেশে কোনো একক ব্যাংকিং নেই, এবং একক ব্যাংকিং মেনলি দেখা যায় আমেরিকাতে অনেক বেশি আকারে। বাংলাদেশের সকল ব্যাংকিং হচ্ছিল শাখা ব্যাংকিং, এবং এই শাখা ব্যাংকিং এর উৎপত্তি হচ্ছিল আমাদের যে ইউরোপের দেশ আছে ইংল্যান্ড, সেখান থেকে। চেইন ব্যাংকিং ছোটখাটো অনেকগুলো ব্যাংক নিজেদের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে একত্রিত হয়ে ব্যাংক পরিচালনা করে থাকে। এবং গ্রুপ ব্যাংকিং হচ্ছিল একটি বড় হোল্ডিং ব্যাংকে, ছোট ছোট হোল্ডিং ব্যাংক বা বড় একটি ব্যাংক ছোট ছোট অনেক ব্যাংকে তাদের শেয়ার কিনে নিয়ে সে বড় ব্যাংকটি ওদেরকে পরিচালনা করে থাকে, এবং সকল মতামত ডিসিশন এই বড় ব্যাংকটি দিয়ে থাকে। এটা ছিল কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগ। এরপর তোমাদের বইয়ে আসে হচ্ছিল কার্যভিত্তিক। তোমাদের কার্যভিত্তিক শ্রেণী বিভাগের প্রায় 11টি দিয়েছে, বাট আমি 11টি না করে গুরুত্বপূর্ণ কিছু করা। কার্যভিত্তিক শ্রেণী বিভাগ এর মধ্যে প্রথমে আছে তোমাদের কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক। আচ্ছা, সো কাজের উপর আগে ছিল কাঠামোর উপর গঠন কিরকম হতো তার উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ। এটি হলো কার্যভিত্তিক, মানে কাজের উপর ডিপেন্ড করে শ্রেণী বিভাগ। কার্যভিত্তিক কি, প্রথমে আসে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য কাজ হলো জনকল্যাণ, এবং এর জন্য তারা কি করে, মুদ্রা প্রচার করে থাকে, ঋণ নিয়ন্ত্রণ করে থাকে, দেশের অর্থনৈতিক উন্নয়ন করে থাকে, যেটা আমরা প্রথমেই দেখেছি যে এর উদ্দেশ্য কি। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কি থাকে, মুনাফা অর্জন। মুনাফা অর্জনের জন্য তারা বিভিন্ন মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে, সেগুলো বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে, মানুষকে সুদের বিনিময়ে ঋণ প্রদান করে। এইভাবে তারা বাণিজ্যিক ব্যাংকগুলো কাজ করে থাকে। সো
কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ হচ্ছিল জনকল্যাণ, এর জন্য তারা ঋণ নিয়ন্ত্রণ করে থাকে, মুদ্রা প্রচলন করে থাকে, আরো বিভিন্ন অর্থনৈতিক উন্নয়নের কাজ করে থাকে। আর বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন, যার জন্য তারা দুটি পক্ষের মাঝখানে বসে আর্থিক লেনদেন করে থাকে। এরপর আরো দুটি আছে, কৃষি ব্যাংক। আচ্ছা, কৃষি ব্যাংক, এটা হলো শিল্প ব্যাংক। তোমাদের এরকম নাম ওয়াইজ আরো প্রায় 6-7টা ব্যাংক আছে, আবার নাম লিখলাম না, কারণ আমাদের দেশে শিল্প এবং কৃষি দুইটার খুব গুরুত্ব অনেক বেশি, এর জন্য এই কৃষি ব্যাংক এবং শিল্প ব্যাংকেরও অনেক গুরুত্ব রয়েছে। কৃষি ব্যাংকের কাজ কি? এদের কাজ হলো খালি বাংলাদেশের কৃষি খাতে যত রকম লেনদেন হয় বা ব্যাংকিং কার্যক্রম রয়েছে, সম্পূর্ণ ওরা বিশেষায়িত ভাবে এই এক কৃষি ব্যাংক সেই কাজগুলো করবে। অর্থাৎ এই কৃষি খাতে ঋণ দেওয়া, কৃষকদের হয়তোবা আমানত রাখা বা বিভিন্নভাবে সাহায্য করে থাকা, অনেক কিছু অর্থনৈতিক ডিসিশন দিয়ে বা বিভিন্ন নির্দেশ দিয়ে সাহায্য করে থাকা। আর শিল্প ব্যাংকের কাজ হচ্ছে হলো, কৃষি ব্যাংক কাজ করে কৃষি খাতে, শিল্প ব্যাংক কাজ করে থাকে দেশে যে শিল্প খাত আছে সেখানে। অর্থাৎ শিল্প খাতে ঋণ দেয়, শিল্পী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের আমানত রাখে, তাদের হিসাব সংরক্ষণ করে বা পরিচালনা করে থাকে, বা বিভিন্ন যে আমাদের দেশে যে শ্রমিক মজুরি আছে ওদের আমানতের ব্যাপার স্যাপার সব এই ব্যাংকের মাধ্যমে, এই ধরনের ব্যাংকের মাধ্যমে কাজ হয়ে থাকে। সেম একইভাবে বিনিময় ব্যাংক বিনিময়ের কাজ করে, বৈদেশিক বিনিময়, বিনিয়োগ ব্যাংক বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে, সঞ্চয়ী ব্যাংক টাকা সঞ্চয় করে। এরকম আরো অনেক ব্যাংকের বৈশিষ্ট্য আছে, তারা পার্টিকুলার ওই ক্ষেত্রে কাজ করে থাকে। যেরকম কৃষি ব্যাংক কৃষি ক্ষেত্রে কাজ করছে, শিল্প ব্যাংক শিল্প ক্ষেত্রে। আর এই দুটি তো আছেই, কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংকের ব্যাংকার, সব ব্যাংকের পরিচালনা করে থাকে, প্লাস বললাম তো মুদ্রা প্রচলন করে এবং অর্থনৈতিক উন্নয়ন। আর বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে মোটামুটি সব ধরনের কাজই করে থাকে। আমাদের দেশে দেখা যায় এই বিশেষায়িত অত রকম ব্যাংক নেই, বেশিরভাগ কাজই এই দেখা যায় আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলো করে থাকে। এরপরে তোমাদের আছে হচ্ছিল একটা মানে ইম্পর্টেন্স হলো মালিকানা ভিত্তিক ব্যাংক। আচ্ছা, মালিকানা ভিত্তিক শ্রেণী বিভাগ। প্রথমে আছে সরকারি, বেসরকারি, যৌথ মালিকানা। আচ্ছা, এবার কি মালিকানা ভিত্তিক, অর্থাৎ মালিকের উপর ডিপেন্ড করে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। তো মূলত আমরা 5 ভাগে ভাগ করতে পারি। একটি হলো সরকারি। সরকারি ব্যাংক মানে কি? এর মালিক থাকবে সরকার, সরকার সকল মতামত দিবে, সকল ডিসিশন এবং পরিচালনা সব করে থাকবে সরকার। সো সরকারি মালিকানা ভিত্তিক ব্যাংক মানে এর মালিক সরকার হবে এবং সব কাজ করে থাকবে সরকার। বেসরকারি মানে সরকার না, বেসরকারি যে নর্মাল ব্যাংকগুলো আছে বা ব্যক্তি মালিকানাধীন ব্যাংকগুলো আছে বা যাদের শেয়ারের মাধ্যমে যেসব ব্যাংক গঠিত, সেগুলো হলো বেসরকারি। এগুলোর মালিকানা বেসরকারি এবং সকল পরিচালনা করে থাকে ওই কোম্পানি নিজে, সরকারের কোনো মতামত থাকে না। এরপর হলো যৌথ মালিকানা। যৌথ মালিকানা বলতে সরকার এবং বেসরকার দুইজন মিলে কোনো ব্যাংক প্রতিষ্ঠা করে থাকলে সেটাকে বলা হয় যৌথ মালিকানা। অর্থাৎ এখানে সরকারও থাকবে এবং প্লাস বেসরকারও থাকবে। অর্থাৎ এই দুটি প্রতিষ্ঠান মিলে, সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান মিলে যদি কখনো কোনো ব্যাংক তৈরি হয় তাকে বলা হবে যৌথ মালিকানার ব্যাংক। এরপর হচ্ছিল স্বশাসিত। এর মূল হচ্ছিল মালিক সরকার, এটার মালিক বা প্রতিষ্ঠাতা কিন্তু সরকার, তবে এরা পরিচালিত হবে সম্পূর্ণ নিজেদের মতো। সরকার এদেরকে বানিয়ে দিয়েছে, তবে এরা বলবে ঠিক আছে আমার মালিক সরকার, বা আমি পরিচালিত হব, আমার যে ভিতরে মেম্বার আছে
ওদের কথা মতো, ওদের নির্দেশ মতো। সো সরকার এবং এই বেসরকারের মধ্যে এই স্বশাসিত পার্থক্য হলো সরকার মালিক, এইখানেও সরকার মালিক, পরিচালনা করবে সরকার, কিন্তু এইখানে পরিচালনা করবে এই ব্যাংকের নিজের ইন্টারনাল মানুষ, তাদের তারা। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কি? বাংলাদেশ ব্যাংক। এটি কিন্তু সরকারি ব্যাংক, তবে সরকারের অবশ্যই মতামত থাকে, তবে এটি পরিচালনা করে কিন্তু একটি আলাদা কমিটি। সো এটাকে আমরা স্বশাসিত ব্যাংক বলতে পারি। লাস্টে হলো বিদেশি ব্যাংক। বাংলাদেশে মনে করো ডাচ বাংলা ব্যাংক আছে, সে ইন্ডিয়ায় গিয়ে শাখা খুললো। ইন্ডিয়ায় এই ডাচ বাংলা ব্যাংকটি একটি বিদেশি ব্যাংক হিসাবে গণ্য হয়ে থাকবে, অর্থাৎ এক দেশের ব্যাংক অন্য দেশে যদি একটি শাখা খুলে কাজ করে বা প্রতিষ্ঠিত হয়, সেটি বিদেশি ব্যাংক হিসাবে গণ্য করা হবে। তো এটি ছিল মালিকানা ভিত্তিক শ্রেণী বিভাগ। তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও কার এখানে কোনটি বুঝতে অসুবিধা আছে। আর ভুলো না কিন্তু পরবর্তী ক্লাসে, এটা আগামী পরশুদিন, আমি কিন্তু এর আগেই তোমাদের আজকে ক্লাসের শ্রেষ্ঠ শিক্ষার্থীকে নাম আমি ঘোষণা করব। ইতিমধ্যে আমার মনে হয় নীরব খান, সরি তার নামটা আমি করলাম, হ্যাঁ মাহবুব নীরব, ও ইতিমধ্যে কিন্তু মোটামুটি একটি জায়গা করে নিয়েছে, প্লাস আরো কয়েকজন আছে, তারা কিন্তু ইতিমধ্যে মানে অনেক কমেন্ট করে ফেলছে। তো সবাই কমেন্ট করো, শেয়ার করো, মেনশন করো। সো এরপরে আমি শেষ টপিকে চলে এসেছি, এবং সেটি হলো সবচেয়ে কনফিউজিং তোমাদের জন্য, সেটি হচ্ছিল ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিক। ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিক ব্যাংকের শ্রেণী বিভাগ। এটির চারটা আছে, একটি আমি নাম লিখে ফেলি। মুদারাবা, দুই হলো মুশারাকা, তিন হলো মুরাবাহা, এবং চার হলো ইজারা। এগুলো ছিল ধর্মীয় শরিয়া ভিত্তিতে আমাদের দেশে প্রথমে 1983 সালে এই ধর্মীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়, যার উদ্দেশ্য ছিল দেশের মোট মুসলমানের অলমোস্ট 90% যেন তারা ইসলামিক শরিয়া ভিত্তিতে ব্যাংক সেবা দিতে পারে। অনেক জায়গায় বলা থাকে যেহেতু ব্যাংকের সাথে সুদের কর্মকাণ্ড রয়েছে, এর জন্য এটি ইসলামে হারাম, এবং অবশ্যই সুদ কিন্তু আমাদের মানে মুসলমান ধর্মে হারাম একটি। তো যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান, এর জন্য আমাদের দেশে দেখা গেল যে একটি ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিক ব্যাংকের প্রয়োজন আছে। এর উপর ভিত্তি করে 1983 সালে একটি ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিক ব্যাংক প্রতিষ্ঠিত হয়। আসলে এর মূল উদ্দেশ্য হলো যেসব মানুষ এই সুদকে হারাম মনে করে আসলে ব্যাংকিং কার্যক্রমের সাথে যুক্ত হচ্ছে না, তারা যেন এই মাধ্যমে ব্যাংকের সাথে যুক্ত হতে পারে। তো প্রথমে ছিল মুদারাবা। মুদারাবায় কি করা হয়? এখানে মূলত ব্যাংক যে গ্রাহক আছে তাকে টাকা প্রদান করে ব্যবসায় পরিচালনার জন্য। যে এটি হলো ব্যাংক, ধরে নিই এটি হলো ব্যাংক, এটি হলো গ্রাহক, এ ধরে নিলাম, বা বি, দুটো ধরে নিলাম। সো গ্রাহক হচ্ছিল ব্যাংক, এবং গ্রাহক এবি এবং ব্যাংক। এই ক্ষেত্রে ব্যাংক এবি কে টাকা দিবে তাদের ব্যবসার জন্য, জেনে তোকে আমরা টাকা দিলাম, তুমি ব্যবসা করো, ব্যবসা করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা তোমাকে ব্যবসায় প্রচুর হেল্প করবো, এবং মূলত তোমার টাকা পয়সা দেখাশোনায় হেল্প করবো। সো কি হবে? এই ব্যাংক এবি কে টাকা ধার দিবে এবং তাদের ব্যবসায় একটু সাহায্য করবে, মানে তার টাকা পয়সা হিসাবে সাহায্য করবে, এবং এর বিনিময়ে ব্যাংক তাদের কাছে কিছু চার্জ নেবে। সো কি হচ্ছে? আমি তোমাকে টাকা দিলাম, তোমাকে আমি দেখাশোনা করলাম, এর বিপক্ষে তুমি আমাকে চার্জ দিবা, কোনো সুদের কারবার নাই। এটি হলো মুদারাবা। এরপর আসে হচ্ছিল মুসারাকা। মুদারাবার মুসারাকার মধ্যে পার্থক্য একটি, মুদারাবার টাকা দিয়ে দিবে, ব্যাংক গ্রাহকদের টাকা দিয়ে দিবে, কিন্তু মুসারাকায় ব্যাংক এবং গ্রাহক
বলবে, ব্যাংক বলবে ঠিক আছে আমি টাকা দিচ্ছি, তুমিও কিছু টাকা দাও, আমরা একসাথে ব্যবসা করি। সো তারা এক হিসাবে যৌথ মালিকানায় বা অংশীদার ব্যবসা হিসাবে টাকা নিয়ে ইনভেস্ট করবে এবং লাভ করে ভাগাভাগি করে নেবে। হয়তোবা ব্যাংক একটু বেশি ভাগ রাখবে এবং মালিক একটু কম, মানে গ্রাহক একটু কম ভাগ রাখবে। সো মূল পার্থক্য এখানে, ঋণ দিবে, টাকা ধার দিবে এবং ব্যবসা দেখাশোনা করবে, এর বিনিময়ে কিছু চার্জ নিবে এর বিপক্ষে। আর মুসারাকায় গ্রাহক এসে ব্যাংকে বলবে, হয়তোবা তারা আগামীতে একত্রিত হয়ে তারা ব্যবসা পরিচালনা করবে, মানে দুজনে ইনভেস্ট করবে এবং এখানে যে লাভ হবে তারা ভাগাভাগি করে নেবে। এখন গ্রাহক হয়তোবা নিজে, তার গ্রাহকের প্রয়োজন 10 লক্ষ টাকা, তার কাছে আছে 1 লক্ষ, এখন বাকি 9 লক্ষ টাকা সে ব্যাংকের কাছ থেকে না নিয়ে সে ব্যাংকে বললো ভাই আসেন আমরা ব্যবসা করি। তো ব্যাংক দিল 9 লাখ, সে দিল 1 লাখ, মিলে ব্যবসা করলো, ওই 9:1, এইভাবে টাকাটি ভাগ হয়ে গেল, শেষ। পরে ছিল মুরাবাহা। মুরাবাহা হচ্ছিল ব্যাংক গ্রাহককে কিছু টাকা লোন দেবে, হয়তো বা গ্রাহক একটি বাড়ি কিনবে, একটি জমি কিনবে, একটি গাড়ি কিনবে বা বিনিয়োগ করবে, ব্যাংক সেই টাকাটি তাদেরকে জাস্ট ধার দিবে, লোন আকারে দিবে এবং আগামীতে এই ব্যক্তি যখন ওই যে গ্রাহক সেই জিনিস কিনবে, কিনে ব্যবহার করে কিছু মুনাফা হবে বা ব্যবহার করবে, আগামীতে গাড়ি হোক, জমি হোক বা বিনিয়োগ হোক, ওই গ্রাহকরা এক্সট্রা কিছু টাকা সহ ব্যাংকে সেই টাকা ফেরত দিয়ে দিবে। এটা ছিল মুসারাহা। আর ইজারা, মুরাবাহায় কি হলো, মুরাবাহায় হয়েছে ব্যাংক গ্রাহককে টাকা দিয়েছে, সেই টাকা ব্যবহার করে ভবিষ্যতে গ্রাহক ব্যাংকে একটু বেশি পরিমাণ টাকা সহ সেই টাকাটি ফেরত দিয়ে দিয়েছে। কিন্তু ইজারায় কি হবে, এই যে টাকাটি নিত হয়তোবা জমি জমা বা গাড়ি কেনার জন্য, গ্রাহক বলকে ভাই আমার একটি জমি বা গাড়ি কেনার প্রয়োজন, টাকা লাগবে। ইজারা ব্যাংকের ক্ষেত্রে কি হবে, এই ব্যাংক নিজের জন্য গাড়িটি কিনবে, গাড়িটি কিনে সেটি বি কে ভাড়া দিবে, যে আমি তোমার গাড়ির প্রয়োজন ছিল, একটি এক্স করোলা আমি কিনলাম, কিনে তোমাকে ভাড়া দিলাম, তুমি যতদিন ব্যবহার করবা ততদিন আমাকে ভাড়া দিবা। মালিকানা থাকবে ব্যাংকের কাছে, বাট ব্যবহার করবে গ্রাহক, এবং এর জন্য গ্রাহক ব্যাংকে চার্জ দিবে বা ভাড়া দিবে। এই ছিল মূলত ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিক শ্রেণীবিভাগ, যেখানে মুদারাবা ব্যাংক গ্রাহককে টাকা দিবে, টাকা দেওয়ার সাথে তার টাকার যে দেখাশোনা করা ব্যাংক করবে এবং এর বিপক্ষে সে কিছু চার্জ নিবে। সো যে টাকা দিল সেই টাকা তো আগামীতে ফেরত পাবেই, প্লাস এক্সট্রা কিছু টাকা ফেরত নিবে। মুসারাকা, সেই ক্ষেত্রে ব্যাংক এবং গ্রাহক একত্রিত হয়ে ব্যবসা পরিচালনা করে থাকে এবং করে মুনাফা ভাগাভাগি করে নেয়। মুরাবাহা, মুরাবাহায় ব্যাংক গ্রাহককে টাকা দিচ্ছে, দিয়ে আগামীতে এক্সট্রা কিছু টাকা সহ সেই টাকা ফেরত দিয়ে দিচ্ছে। আর ইজারায় গ্রাহক যেই কারণে টাকা নিবে সেই জিনিসটি কিনে ওই জিনিসটি গ্রাহকের কাছে ব্যাংক ভাড়া দিচ্ছে বা চার্জের বিনিময়ে ব্যবহার করতে দিচ্ছে। এই ছিল ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিক ব্যাংকের শ্রেণীবিভাগ। এটি আমাদের ছাত্রদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন তৈরি করে, কোনটা কি হবে। জাস্ট মুদারাবা, মুসারাকা, মুরাবাহা, এই তিনটে মাথায় রাখবা। মুদারাবা, মুসারাকা, মুরাবাহা, ইজারা। ইজারা তো আমরা অনেকে জানি নামটা, মানে তিনটা, মুদারাবা, মুদারাবা, মুসারাকা, মুরাবাহা, এইভাবে করে জাস্ট মাথায় রাখলে হয়ে যাবে ইজিলি। সো এই ছিল আজকের ক্লাসের মূল পাঠ্য বিষয়। এখন তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও কার কোথায় সমস্যা, যদি সমস্যা থাকে সেটি সলভ করব, আর না হয় আজকে এখানে বিদায় নিয়ে দেব। সো কমেন্ট করে জানিয়ে দাও কার কোথায় কি সমস্যা আছে। মাহবুব নীরব, মাহবুব, আচ্ছা আমি আগে ঘোষণা করি আজকে মাহবুব, আচ্ছা ঘোষণা করবো না, তোমরা কমেন্টে দেখো কে শ্রেষ্ঠ শিক্ষার্থী থাকবে। গোলাম খান বলছে তোমরা এত ফার্স্ট কিভাবে, হয়তোবা তারা আগে থেকে, গোলাম খান হয়তোবা তারা আগে থেকে প্রিপারেশন নিয়ে এসেছিল, হয়তোবা পড়ে এসেছে, এজন্য আমি যখন লিখতে যাব ওরা সাথে সাথে আমার আগে তাতে টাইপ করে লিখে ফেলে। সো তুমি যদি ক্লাসগুলো এখন থেকে করতে আসো, মানে ক্লাস করার আগে করে আসো, সেই ক্ষেত্রে তুমি তাতে তুমিও ফার্স্ট অ্যান্সার করতে পারবে। লুসি, রাবিয়া ইসলাম, তারপর মাহবুব নীরব, এরা কিন্তু সব আগে আগে উত্তর দিয়ে দিয়েছে 4 ভাগে। গোলাম খানও বলছে, রাবিয়া ইসলাম। সো আশা করি কারো কোনো সমস্যা নেই, যাদের কোনো কমেন্ট আসছে না। সো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। তোমাদের আর 2-3-4টি চ্যাপ্টার আছে, যেটি আমি আগামী 2 দিন পরে আরেকটি ক্লাস নিব, আগামী পরশু দিনের পরের দিন মোস্ট প্রবাবলি। সেখানে তোমরা রুটিনে পেয়ে যাবে, আগের দিনে আমি নোট করে দিব।
তোমরা এখানে পেয়ে যাবে যে আমি কোন টপিক পড়তে যাচ্ছি সেই ক্লাসগুলোতে। সো প্রিপারেশন নিয়ে আসবো, তোমরা ভালো মতন ক্লাসটি করতে পারবে এবং আগামী ক্লাস হলে কিন্তু মোটামুটি আমাদের এসএসসির সকল এই এসএসসির ফাইন্যান্স এবং ব্যাংকিং এর সব পড়া শেষ হয়ে যাবে। সো সব সমস্যা নিয়ে আসবা, সেটি সলভ করে দিব। আর ক্লাস শেষ করার আগে আমি অবশ্যই আবার ধন্যবাদ জানাতে চাই গুড লাক স্টেশনারিকে। তাদের সাহায্য ছাড়া আমরা এই রবিট এমনি স্কুল লাইভ ক্লাসগুলো আনতে পারতো না, বা আমরাও ক্লাস করাতে পারতাম না। তাদের সাহায্য এখানে অনেক ছিল। ধন্যবাদ গুড লাককে, এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি থাকার জন্য, ক্লাসটি করার জন্য। তোমরা ক্লাস শেষ হতে তবু কি হয়েছে ক্লাসে কমেন্ট করে বন্ধুদেরকে বলে দাও এখানে ক্লাসটি আছে, তোমরা ক্লাসটি আগামীতে করতে পারো, যেন সমস্যা হলে সব সমস্যা সমাধান করতে পারো। এবং আমাদের ক্যাপশনে কিন্তু দেখতে পারবে একটি আমি লিঙ্ক দিয়েছি, যেটি রবিট এমনি স্কুলের অ্যাপের লিঙ্ক। এখানে গেলে কিন্তু তোমরা এই ক্লাসগুলোর আরো ডিটেইলস আলোচনা পাবে। অনেকগুলো ভিডিও করে সব সুন্দর সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। সেখানে নোটবুক আছে, সেখানে কুইজ আছে, সেখানে মডেল টেস্ট আছে, সেখানে স্মার্ট বুক আছে। সবগুলো দেখবে, ইজিলি বুঝতে পারবে এবং ক্লাস করবে। এবং আজকে যা পড়াচ্ছি সব আজকে রাতেই গিয়ে পড়ে ফেলবে, সো দ্যাট তোমাদের কোনো কনফিউশন না থাকে। আর থাকলে কমেন্ট করবে, আমাকে মেসেজ করবে, আমি উত্তর দিয়ে দিব। আজকে এখানেই, পরবর্তী ক্লাসে রাখ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামী ক্লাসে।